দর্শক আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টর সলভ কোন অনুষ্ঠানে আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানা প্রশ্ন আসে সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দক্ষ চিকিৎসকরা। এই পর্যায়ে আজ আমাদের আলোচনার বিষয় বর্ষায় শিশুর সঠিক যত্ন। আলোচনার জন্য আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন অধ্যাপক আল-আমিন মৃধা, অধ্যাপক এম.আর. খান শিশু হাসপাতাল মিরপুর। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পেতে ফোন করুন 0298240522 এই নম্বরে। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে আছে আমি ডাক্তার আবু সাইদ শিমুল। দর্শক, বর্ষার এই সময় দেখা যাচ্ছে বিগত কয়েকদিন ধরে বৃষ্টি তো পড়ছেই। এই সময়ে কিন্তু স্বাভাবিক যে তাপমাত্রা তার চেয়ে অনেক কম তাপমাত্রা এখন বিরাজমান এবং দেখা যাচ্ছে যে এই যে গরম, এই যে ঠান্ডা আবহাওয়া এবং বর্ষায় সব কিছু মিলিয়ে কিন্তু এই পরিবেশের সাথে আমাদের শিশুরা মানিয়ে নিতে পারছে না এবং শিশুরা বিভিন্ন ধরনের জ্বর সহ আরও বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছেন। এই সময় শিশুদের সঠিক যত্ন কিভাবে নিতে হয় সে বিষয়ে আলাপ করার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে আছেন অধ্যাপক আল-আমিন মৃধা। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। স্বাগত। একটু যদি বলতেন, এই সময়ে আসলে দেখা যাচ্ছে একদিন গরম, আবার বিগত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে যে বৃষ্টি আসলে কন্টিনিউয়াস পড়েই যাচ্ছে। এই সময় আসলে আপনারা তো অনেক দিন ধরে আপনি এই শিশু চিকিৎসায় নিয়োজিত আছেন, সরকারি পর্যায়ে সরকারি হাসপাতালও ছিলেন, সরওয়ার্দী হাসপাতালের বিভাগীয় প্রধান ছিলেন। আমরা জানি যে আপনি স্বাস্থ্য অধিদপ্তরের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। আপনার যে দীর্ঘদিনের যে অভিজ্ঞতা তা থেকে এই সময় আসলে কি কি রোগ আপনারা পাচ্ছেন? বর্ষার সময় দেখা যায় যে বাচ্চাদের ইনফেকশাস ডিজিজগুলোই সাধারণত হওয়ার প্রবণতা বেশি হয়ে যায়। এটা এরকম যে দেখা যায় যে সাধারণ সর্দি কাশি, তারপরে কোনো কোনো ক্ষেত্রে ডায়রিয়া হওয়ার প্রবণতা হয় এবং এছাড়াও দেখা যায় যে স্কিনের কিছু কিছু অসুখ, যেমন এখন কিন্তু সারা বাংলাদেশে স্ক্যাবিস অনেক বেশি। এছাড়াও হচ্ছে স্ক্যাবিস ছাড়াও দেখা যায় স্কিনে যে ব্যাকটেরিয়া দেওয়া যায় যে ইম্প্যাডাইগো, এটাও কিন্তু বেশি। তাহলে স্কিনের অসুখ এবং স্বাভাবিক যে সর্দি কাশি এবং ডায়রিয়া, এগুলোই কিন্তু আমাদের জ্বরও কিন্তু এই সময় বেশি হয়। তাহলে এই কয়টা জিনিসই কিন্তু দেখা যায় যে বর্ষার সময় হওয়ার প্রবণতা অনেক বেশি হয়ে যায়। আচ্ছা, খুব সুন্দরভাবে বলছেন। আমরা তো বর্ষায় দেখা যাচ্ছে জ্বরের কথা বলি, সর্দি কাশির কথা বলি, কিন্তু বিগত কয়েক মাস যাবৎ দেখেছে একটা মহামারীর মতোই বলা যাবে যে এই যে খোসপাসটা বা স্ক্যাবিস, সেটা অনেক ঘরে ঘরে দেখা যাচ্ছে। যে এই রোগটা কি যদি একটু বলতেন, যে স্ক্যাবিস বা যে চামড়ার মধ্যে খোসপাস হবে? এটা স্ক্যাবিস হচ্ছে যে এটা সার্কোপ্টিক স্ক্যাবিস নামে এক ধরনের অর্গানিজম দিয়ে হয়। এটা কিন্তু হচ্ছে ছোঁয়াচে একজনের থেকে আরেকজনের পার হয়ে যায় এবং পোশাক থেকেও কিন্তু চলে আসে। আচ্ছা, এরকম হচ্ছে স্যাঁতসেঁতে জায়গাগুলোতে এবং অপরিষ্কার জায়গা থেকে কিন্তু হচ্ছে ছড়ানোর সম্ভাবনা বেশি থাকে। তো আমরা মনে রাখবো যে এটা সারা বাংলাদেশে এবার যে হচ্ছে, এটার এমন অবস্থা হয়েছে যে যেখানে স্কুলে হচ্ছে সম্পূর্ণ স্কুলে, মাদ্রাসা যেখানে হচ্ছে সম্পূর্ণ মাদ্রাসা, এখন এরকম পর্যায়ে আসছে যে সরকারি পর্যায়ে এটা কোনো ব্যবস্থা নেওয়া প্রয়োজন কিনা, এবং সেটা হবে আমার মনে হয়। কারণ আমরা যে চিকিৎসা যেটা দিচ্ছি সেটা কিন্তু একজনকে দিচ্ছি, আর এই চিকিৎসাটা স্কুলকে বা পুরো মাদ্রাসাকে বা পুরো স্কুল পুরো মাদ্রাসা এরকম যদি না হয় তাহলে কিন্তু এটা এবং যাচ্ছে না, দেখা যাচ্ছে যে আর হচ্ছে আবার যাচ্ছে না। চিকিৎসা দিলেও ভালো হচ্ছে। প্রত্যেকটা এলাকায় উত্তরবঙ্গ থেকে শুরু করে সব বঙ্গের থেকে, আমরা দক্ষিণবঙ্গ এই জায়গা থেকে অনেক রোগী আসতেছে এবং তারা বলে যে আমরা অনেকদিন থেকে চিকিৎসা করতেছি, দেখা যায় যে আঙ্গুলের ফাঁকে ফাঁকে এগুলা জায়গাতে হয়ে আছে, গায়ে পায়ে, ছোট বাচ্চাদের কিন্তু মাথায় হচ্ছে। তাহলে সম্পূর্ণ গায়ে দেখা যায় যে এই চুলকানির মতো যে আঙ্গুলের ছাপটা পড়ে যায়, তারপরে ওইগুলো জায়গাতে ইনফেকশন হয়, অনেক সময় পুঁজও হয়ে যায়। এইরকম হচ্ছে সাধারণত এই যে খোসপাসটা যেটা, সেটাতে এটার হচ্ছে কারণেই যে আমার মনে হয় যে এক ফ্যামিলি থেকে আরেক ফ্যামিলি, আরেক ফ্যামিলি থেকে আরেক ফ্যামিলি, এটা যদি আমরা সামগ্রিকভাবে যদি দমন করতে না পারি। সুন্দর একটা কথা, মানে বিষয়টা আসলে দৃষ্টিপাত করেছেন যে আমরা যেরকম ভিটামিন এ ক্যাম্পেইন করি, আমরা যেরকম এই ক্যাম্পেইন আমাদের প্রয়োজন, যেমন কি এই যে কৃমিনাশক খায়, সেরকম এই ধরনের আসলে ক্যাম্পেইনের এখন অবস্থাটা এমন দাঁড়িয়েছে, এমনটাই দাঁড়াইছে যে একেবারে পুরো স্কুলে বা পুরো মাদ্রাসায় একই দিন গিয়ে একদম সকলকেই মলম যদি না একই দিনে চিকিৎসা না করে তাহলে হবে না। এটা একটু লক্ষণগুলি অনেকের হয়েছে, আবার অনেকের যাদের হয়নি তারা হয়তো আলোচনা বুঝতে পারবেন, একটু যদি লক্ষণগুলি বলতেন। হ্যাঁ, আমরা দেখেছি যে যত কম বয়স তত কিন্তু লক্ষণের একটু ভিন্ন ধরনের। 6 মাসের নিচের বাচ্চা বা যেসব বাচ্চা, মা বলে যে বাচ্চা ঘুমায় না, গা কেমন কেমন করে, আপনি দেখবেন যে হচ্ছে ওই বাচ্চাটা একটু খেয়াল করলে গায়ের ভিতরে, পায়ে, হাতে একটু ওই লাল লাল হয়ে আছে, এখনও কিন্তু পুরা হয়নি। মার কাছ থেকে হিস্ট্রি নিয়ে দেখা যাবে যে সে মা বলে যে আমরা অমুক বাড়িতে, গ্রামের বাড়িতে গেছিলাম, ঈদের সময় গেছিলাম, অমুকের এটা দেখছি। এইভাবে কিন্তু দেখা যায় যে ছোটো বাচ্চাগুলো একটু বয়স বেশি হলে সরাসরি হচ্ছে বলে যে আমার গা খুবই চুলকায়
দেখেন আঙ্গুলের ফাঁকে ফাঁকে, হ্যাঁ তাদের কিন্তু হচ্ছে আঙ্গুলের ফাঁকে ফাঁকে, হাতে পায়ে এইরকম জায়গাতে বেশি। আর যত কম বয়স তার গায়ের থেকে কিন্তু হচ্ছে শুরু হয়ে যায়। তাহলে আমরা মনে রাখবো যে এই লক্ষণগুলো যদি হয় তাহলে শিশু ডাক্তার তো অবশ্যই প্রত্যেকটা ডাক্তারই কিন্তু চিনে এই স্ক্যাবিসটা খুব সহজভাবে চিনে যায়। বলছেন যে এটা আসলে যে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে, লক্ষণগুলো বলেন, এর চিকিৎসা নিশ্চয় রয়েছে। চিকিৎসা ব্যবস্থাটা কি বা কি কি নিয়ম মেনে চলতে হবে, এই সব বিষয় নিয়ে আমরা আলাপ করব একটা বিরতির পর। অবশ্যই দর্শক, অনুষ্ঠানে এই পর্যায়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সাথেই থাকুন। বিরতির পর ডক্টরস অন কল অনুষ্ঠানে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় বর্ষায় শিশুর সঠিক যত্ন, এবং আমাদের সাথে অতিথি হিসেবে আছেন অধ্যাপক আল-আমিন মৃধা। আমরা বিরতির আগে প্রশ্ন করেছিলাম যে আলাপ করছিলাম যে এই সময় যে খোস পাঁচরা বা স্ক্যাবিস কিন্তু আসলে বেড়েই যাচ্ছে, মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। আপনি চিকিৎসা এবং নিয়ম নিয়ে আমরা প্রসঙ্গ তুলেছিলাম, একটু যদি আমাদের দর্শকদের বলতেন কি কি চিকিৎসা নিতে হবে বা কি কি নিয়ম মানতে হবে। আসলে নিয়ম মানার ভিতরে আমরা মনে রাখবো যে আমাদের যে কোনো স্যাঁতসেঁতে জিনিস যেন আমরা ব্যবহার না করি, পোশাক পরিচ্ছদ এগুলো যাতে হচ্ছে সঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে যেন আমরা ব্যবহার করি, বাচ্চাকে পরিধান করা, এই দিকে খেয়াল রাখা। আর যাদের হয়েছে তাদের আমাদের চিকিৎসাটার ব্যাপারে একটু সতর্ক হওয়া লাগবে, কারণ এই চিকিৎসাটার হচ্ছে কি বলবো, যদি আমরা ঠিক মতো না করি তাহলে কিন্তু একেবারে কার্যকরী হয় না। যে ওষুধটা ব্যবহার করা হয় বাংলাদেশে সাধারণত আমরা 3 ধরনের ওষুধগুলো ব্যবহার করি। একটা টেটমেসোল ব্যবহার করা হতো আগে বেশি, অ্যাসকাবিওল, এবং হচ্ছে এখন ব্যবহার করা হয় পারমিথিয়ন এবং সহকারে। এই 3টে ওষুধই কিন্তু আমরা ব্যবহার করি। তো এই ওষুধগুলো হচ্ছে যেটা আমরা ব্যবহার করি সবগুলোই কিন্তু ইফেক্টিভ এখন পর্যন্ত। এই ওষুধগুলো ব্যবহার করার নিয়ম যে যার হচ্ছে তারও ব্যবহার করা লাগবে, এবং যার হয়নি তারও ব্যবহার করা লাগবে, পরিবারের সবাই। এবং দেওয়ার নিয়মগুলো হচ্ছে যদি বাচ্চা যত কম তত কিন্তু দেখা যায় যে যেগুলো ভাস্কুলার বলা হয়, যে মাথার উপর থেকে শুধু এইটুক বাদ দিয়ে সম্পূর্ণ জায়গাতে দেওয়া লাগবে। বাচ্চার বয়স যদি 1 বছর, বাচ্চাদের ছোট শিশুদের ক্ষেত্রে সারা শরীরে, একদম সারা শরীরে দেওয়া লাগবে, শুধু ফেসের এইটুকু বাদ দিয়ে সম্পূর্ণ শরীরে। যেসব জায়গায় চুলকি যাচ্ছে তা না, ভালো জায়গাতেও দেওয়া লাগবে, সব জায়গাতে দেওয়া লাগবে। গোসল করার পরে কতক্ষণ পর গোসল করবে বা কখন দিবে? হ্যাঁ, যে দুপুরে আমরা বলি কি যে দুপুরে গোসল করলো, গোসল করার পরে তার গাটা যখন শুকালো তখন ওষুধটা দিল। পরের দিনে যদি গোসল করে এটাই ভালো হয়। কেউ বলে যে 8 থেকে 10 দিন। আমার মনে হয় এরকমভাবে বাচ্চাদেরকে যদি পরের দিনে সকালে সাবান দিয়ে গোসল করে দেওয়া হয়, এবং বাড়িতে যতগুলো লোক থাকবে সবাই কিন্তু একই সঙ্গে ওষুধটা দেওয়া লাগবে। যার হয়েছে তারও দেওয়া লাগবে, যার হয়নি তারও দিতে হবে। যে ওই বাচ্চার সংস্পর্শে আসে কেউ যেন বাদ না যায়, সবাই কিন্তু একই ওষুধ ব্যবহার করা লাগবে। ওষুধটা সাধারণত ডাক্তাররা যেভাবে বলে দেয় সেভাবে আপনি করবেন। যে কোনো ওষুধ আছে যে প্রতিদিন একবার করে পরপর 3 দিন দেওয়া যায়, আবার 1 সপ্তাহ পরে আবার দিতে হয়, এরকম নিয়ম আছে। আবার কতগুলো ওষুধ খেলে একবার দিলেও কিন্তু কার্যকরী হয়। এখন কিছু কিছু মুখের খাবার ওষুধ আছে যেগুলো নিয়ে আমরা চিন্তা ভাবনা করবো না। আমরা মনে রাখবো যে গায়ে মাখার যে ওষুধগুলো, এই ওষুধগুলো কিন্তু কার্যকরী সবচেয়ে বেশি এবং সহজ। আমরা যেন এটা সবাই ব্যবহার করি, ডাক্তার যেভাবে নিবে এটা ব্যবহার করা, এবং নিজেদের যত্ন করা। পরের দিনে যে আমি কাপড় চোপড় কী পরবো সেটা আগের থেকেই যেন গরম পানি করে ধুয়ে করা হয়, খার করে ধোয়া বলে গ্রামে। সেটা করে শুকানোর পরে যদি সম্ভব হয় আমরা যদি ইস্ত্রি করতে পারি তাহলে কিন্তু ভালো হয়। যদি করতে না পারি কমপক্ষে গরম পানিতে ধুয়ে সেটা একদম রোদে শুকাই, কড়া রোদে শুকাবো। শুকানোর পরে সেটা আমরা ব্যবহার করব। এটা যেহেতু ছোঁয়াচে রোগ, আমরা কোত্থেকে আসতেছে এই জায়গাটা খেয়াল করব। সেখান থেকে আমরা যেন যেখানে আমরা যেন না যাই, এবং হচ্ছে গেলে তাকে আমরা চিকিৎসা দিয়ে নিয়ে যেন আমরা যাই। আচ্ছা, তো এটা সমস্যা হয়ে যায় আমাদের তখনই যখন হচ্ছে যেসব বাচ্চা স্কুলে যাচ্ছে, মাদ্রাসায় যাচ্ছে, তাদের কিন্তু আমাদের দেখা যাচ্ছে ওই বাচ্চা চিকিৎসা করতেছে, পরের দিনেই দেখা যাচ্ছে আর বন্ধু বান্ধবের সাথে করে আর আবার সংক্রমিত হচ্ছে। যার জন্য আমরা বলি যে মাদ্রাসা থেকে যারা মাদ্রাসার প্রধান আছেন ওনাদেরকে সঙ্গে করে নিয়ে আসবেন, অথবা স্কুলের প্রধান, যে একদিনে এখানে দেওয়া যায় কিনা, সেটা একটা বিষয়। হ্যাঁ, এইটা যদি দেওয়া যায় তাহলে কিন্তু হচ্ছে ভালো হবে। এবং দেখা যাচ্ছে যে এখন এই পরিস্থিতিটা আমাদের কন্ট্রোল করতে সব শ্রেণীর ডাক্তাররা কিন্তু হিমশিম খাচ্ছে, যে প্রতিদিনই অনেক বেশি রুগী আসতেছে, এবং এটাতে সবচেয়ে বড় অসুবিধা এর যে কমপ্লিকেশানগুলো হয়, সেই কমপ্লিকেশানগুলো কিন্তু সহজ না। যদিও এই অসুখ কিন্তু নিজে শুধু ওইটুকুই অস্বস্তি করে, এই চুলকানো, কিন্তু এর
থেকে যে ইনফেকশন হবে স্কিনে, সেই ইনফেকশনের থেকে যে অন্য জটিলতা আসলে হতে পারে, সবচেয়ে বেশি খারাপ জটিলতা যে এটা হচ্ছে কিডনির যদি এখান থেকে ইয়ে হয়, এফেক্ট করে। এটাতে যে স্ট্রেপ্টোকক্কাল যে ইনফেকশন যেটা হয়, এটাই আবার হচ্ছে 2 সপ্তাহ পরে দেখা যায় যে কিডনিতে এফেক্ট করে। কিডনিতে হয়ে এখানে অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস মানে কিডনির এক ধরনের অসুখ তৈরি করে, এবং সেটা কিন্তু খুবই মারাত্মক হয়। আপনি তো একটা খুব সুন্দরভাবে বলেছিলেন যে স্কুলে বা মাদ্রাসায়, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় শহরাঞ্চলে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হেল্পিং হ্যান্ডরা থাকে, একটা বাচ্চাকে লালন পালন করে, ডে কেয়ার সেন্টার ছাড়াও বাসায় তো আসে। সেই ক্ষেত্রে আমরা মানে এটাই উপদেশ থাকবে বা অনুরোধ থাকবে বলা যায় যে তাদের নিজ উদ্যোগে যিনি আসলে ঘরে আসেন মা বাবারা, তাকে যেন নিজ উদ্যোগে আসলে চিকিৎসা করা হয়। বা অবশ্যই, কারণ তার যদি চিকিৎসা করা না হয় সঠিক, তাহলে কিন্তু ঘরের অন্যান্য লোকজনের কিন্তু এটা হয়ে যেতে পারে, হয়ে যাবে আবার। জি, এই যে চিকিৎসাটা আসলে কি ব্যয়বহুল কেমন? না, এটা ব্যয়বহুল না, কিন্তু কারণ হচ্ছে আমার মনে হয় যে 200-300 টাকার মধ্যেই কিন্তু হয়ে যায়। ওই যে ইয়েটা লাগে, পরিবারের সংখ্যা বেশি হলে একটু বেশি পয়সা লাগে, কিন্তু ওই ওষুধগুলোর দাম বেশি। বলতে অনেকে দেখা যায় একটা টিউব নিয়ে কি আসলে সবাই এটা ভাগ করে দিবেন, আসলে দেওয়ার নিয়মটা কি? যে টিউব বা লোশনটা পাওয়া দেখা যায় যে যদি লোশন যদি হয়, তাহলে কিন্তু আমাদের সাধারণত ওই লোশনগুলো 100 ml এর যদি হয়, তাহলে 4 জন কিন্তু অ্যাটলিস্ট দিতে পারে। বড় হলে কিন্তু 2 জনের মতো দিয়ে দেওয়াই ভালো, কারণ ওগুলো যদি কম দেওয়া হয় মানে সম্পূর্ণ দেহ কিন্তু ইয়ে দেওয়া লাগবে। তাহলে একটা টিউব বা একটা হচ্ছে লোশনের এটা 4 জন যদি দেওয়া যায়, 4 থেকে 5 জন যদি ইয়ে করা যায়, তাহলে সেইভাবে কিনে নিয়ে এসে দেওয়া লাগবে। এমন করা হবে না যে ওইটাই অল্প অল্প করে দিব, এটা না, একটু ভালো করে দেওয়া লাগবে সব জায়গাতে, যেন আমি হচ্ছে দিতে পৌঁছতে পারি। আচ্ছা আচ্ছা, খুব সুন্দরভাবে বলছি। এই সময় আমরা খুব সুন্দরভাবে শুরু থেকে আলাপ করছিলাম যে স্ক্যাবিস বা খোস পাঁচরানি, কিন্তু এই সময় বর্ষায় দেখা যায় পানিবাহিত রোগ, বিশেষ করে ডায়রিয়া হচ্ছে শিশুদের অনেক। ডায়রিয়া কেন হয়, ডায়রিয়ার চিকিৎসা কি, এই বিষয়ে আমরা আলাপ করবো একটি বিরতির পর। অবশ্যই। খুদে দর্শক, অনুষ্ঠানে এই পর্যায়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সাথেই থাকুন। বিরতির পর ডক্টরস অন কল অনুষ্ঠানে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় বর্ষায় শিশুর সঠিক যত্ন, এবং আমাদের সাথে অতিথি হিসেবে আছেন অধ্যাপক আল-আমিন মৃধা। আমরা বিরতির আগে আপনি খুব সুন্দরভাবে বলছিলেন যে স্ক্যাবিসের চিকিৎসা কি, এটার আসলে কি কি করণীয়। এই সময়ে কিন্তু বর্ষার সময় দেখা যাচ্ছে অনেকে ডায়রিয়া হচ্ছে, শিশুদের বিশেষ করে। ডায়রিয়া হলে আসলে কি কি করণীয় ঘরোয়াভাবে মা বাবাদের জন্য একটু যদি বলতেন। ডায়রিয়া যদি হয়ে যায়, আমরা সাধারণত দেখা যায় যেসব বাচ্চার হচ্ছে যে একেবারে পাতলা পায়খানা 3 বার 3-এর অধিক হয় দিনে, এটাকে আমরা বলি। এর সঙ্গে বমিও থাকতে পারে। তো যেটাই হোক, আমরা মনে রাখবো যে তাকে যেহেতু দেহের থেকে তরল বেরোয় যায়, আমাদের এখানে হচ্ছে তরলগুলো দেহে দেওয়া লাগবে। সেই ক্ষেত্রে আমাদের খাওয়ার স্যালাইন, অর্থাৎ যেহেতু তার পায়খানার মাধ্যমে, মলের মাধ্যমে তরলটা তরল চলে যাচ্ছে, সেটা রিপ্লেস করতে হবে, পূরণ করতে হবে। তো এটা হচ্ছে যে বয়সভেদে আমরা একটু ভিন্ন আছে। যেমন 6 মাসের নিচে বাচ্চা যদি হয়, তাহলে আমরা বুকের দুধেই প্রাধান্য দিব। 6 মাসের পরে সাধারণত বুকের দুধের পাশাপাশি পারিবারিক খাবার আছে, কিন্তু পানীয় হিসেবে খাওয়ার স্যালাইনই প্রথম দিকে আসবে। বুকের দুধ তো খাবেই। তাহলে যেসব বাচ্চার ডায়রিয়া হবে, তো প্রাথমিক ঘরোয়া অবস্থায় উনি যদি তাকে বয়স অনুসারে যদি একটু স্যালাইন খাওয়ান, যে দেখা গেল যে যার 10 কেজি ওজন, 10 চামচ করে খাওয়ার স্যালাইন, যত কেজি তত চামচ করে প্রতিবার পাতলা পায়খানার পরে উনি দিতে থাকবেন। এবং বাচ্চা যদি পায়খানায় রক্ত না থাকে, গায়ে জ্বর যদি না থাকে, এবং বাচ্চা যদি নিতে না পড়ে, তাহলে কিন্তু শুধু খাওয়ার স্যালাইন খাওয়ালে বাচ্চাটা ভালো থাকে। এই ক্ষেত্রে দেখা যায় যে ডাক্তারের কাছে অনেকে না নিয়ে গেলেও চলে। কিন্তু যদি খুব বেশি হয়ে যায়, জ্বর যদি থাকে, পায়খানায় রক্ত যদি থাকে, বমি করে, খাওয়ার স্যালাইন খেয়ে পেটে থাকতেছে না, এরকম যদি হয়, এবং প্রতিবার পায়খানা এমন হলো যে মা এসে বলে যে হচ্ছে ও খুবই বেশি পায়খানা করে ফেললো, 2-3 বার করার পরে সে একেবারে কেমন যেন হয়ে গেছে, এরকম ক্ষেত্রে কিন্তু শুধু খাওয়ার স্যালাইন খাওয়াই, যে মল বের হয়ে যাচ্ছে সেই পরিমাণ উনি পূরণ করতে পারছেন না, তখন কিন্তু ডাক্তারের শরণাপন্ন হয় ভালো। আচ্ছা, এই সময় অনেক ব্যক্তিই মা বাবারা বলে থাকেন যে যে স্যালাইনটা সেটা বাচ্চারা খেতে চায় না, এই সময় কি অন্য কিছু কি তাহলে দেওয়া যায়, জুস বা অন্য কিছু? আমরা সাধারণত যে জুস যেগুলো, এগুলো হচ্ছে নিষেধ করি এই জন্য যে দেখা যায় যে এগুলো সুইটেন থাকে, এবং এগুলো কিন্তু দেখা যায় যে হচ্ছে সুক্রোজ বা চিনি জাতীয় জিনিস থাকার জন্য ওটা যখন ইন্টেস্টাইনে যায়, ওর কিন্তু আরো বেশি পায়খানাটা বেড়ে দেয়। তা আমরা যদি এইরকম ইয়ে করি, জুসটা পরিহার করে অন্য খাবারের যদি ইয়ে করি, যেমন
যে হয়তো একটু লবণ পানি যদি এবং ঘরোয়াভাবে যেগুলি আমরা ছোটবেলায় দেখতাম যে স্যালাইন বানায় যদি অন্যভাবে চিন্তা ভাবনা করি, ইভেন রাইস ওআরএস আছে সেগুলোও যদি আমরা চেষ্টা করি, বাচ্চা যে ধরনের খেতে চায় ডাবের পানিও আমরা চেষ্টা করতে পারি। রাইস স্যালাইনটাও এই সময় দেয়া যায়। হ্যাঁ, মানে 6 মাসের বয়সের পর থেকে রাইস স্যালাইন দেওয়া যাবে। ডাবের পানি আমরা দিতে পারি। রাইস স্যালাইনের পরিমাণ কি নরমাল যে আমরা স্যালাইন দিচ্ছি সেটার মতোই না? ওই একই রকম পরিমাণটা একই থাকে, ওদের বানানোর পদ্ধতি ভিন্ন থাকে। এখন তো প্যাকেটেই পাওয়া যায়, ইভেন আইসোডিটারবিরও হচ্ছে রাইস স্যালাইন নামেই বাজারে পাওয়া যায়। অনেকেই এই সময় বলে থাকেন যে পেট বোধহয় ফাঁপা ফাঁপা হচ্ছে, আর কি গ্যাস হচ্ছে কিনা, এই সময় গ্যাসের ওষুধও দিতে হয়। এই সময় পেট ফাঁপার কারণ কি, বা এই সময় গ্যাসের ওষুধ আসলে দেওয়া যাবে? যখনই ডায়রিয়া হবে বা এরকম হচ্ছে থাকে, তখন কিন্তু অ্যাবডোমিনাল ব্লোটিং স্বাভাবিক, এটাতে কোনো এক্সট্রা নতুন কিছু না। তো এটার জন্য আমাদের জন্য গ্যাসের জন্য এক্সট্রা কিন্তু ওষুধ লাগবে না, যে হয়তো দেখা গেল কেউ অ্যাসিডের ওষুধ দিচ্ছে বা দিচ্ছে, এরকম না। অনেক ক্ষেত্রে তাতে আর বেড়ে যেতে পারে। হ্যাঁ, বেড়ে যেতে পারে। আমরা যদি খাওয়ার স্যালাইনটাই নিয়মিত খাওয়াই তাহলেই কিন্তু এটা ঠিক হয়ে যায়, অন্য কোনো কিছু চিকিৎসার প্রয়োজন পড়ে না। আর একটা আমি বলবো যে ডায়রিয়া হলে যে টক করে যে অ্যান্টিবায়োটিক ব্যবহার করারও একেবারে স্পেসিফিক কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে দেওয়া যায়। যেমন ধরেন যে বাচ্চা রক্ত পায়খানা করতেছে, তাহলে হ্যাঁ এইরকম ক্ষেত্রে কিন্তু লাগবে। আচ্ছা, এটা খুব ছোট করে যদি বলতেন, এই সময় মা বাবার খাবারের কোনো, মায়ের খাবারে যেটা বুকের দুধ খাচ্ছে, কোনো বিধিনিষেধ আছে কিনা? মার খাবারের ব্যাপারে কোনো রকম বিধিনিষেধ, সকল কিছু খেতে পারবেন। হ্যাঁ, সব কিছু মা খেতে পারবেন। এবং হচ্ছে বুকের দুধ এমন একটা সৃষ্টিকর্তার, এখানে কিন্তু মার ঝাল খালো বা হচ্ছে গরু মাংস খালো সেটাতে পরিবর্তন হবে এরকম কিন্তু হয় না, কাজে ভয় নাই। পর্যায়ে চলে এসেছে, একটু যদি বলতেন এই সময় আসলে কি কি নিয়ম মেনে চললে শিশুদের ডায়রিয়া থেকে আসলে রক্ষা পাবে? তারা আমরা বাচ্চাকে যে খাবারগুলো দিব এটা তৈরি করা, এটা যেন অবশ্যই হচ্ছে হাত পরিষ্কার করে যেন আমরা হচ্ছে এই খাবারটা তৈরি করি, এবং খাবারটা যে বাচ্চাও খাবে সে যদি হাত দেয় তাহলে বাচ্চার হাতও পরিষ্কার করে নেবে। পানি বা এগুলো যেন হচ্ছে ফুটানো হয়, এবং ঢাকাতে আমরা যেভাবে করি যে বিশুদ্ধ পানি সাধারণত ফুটে খাওয়ানোর চেষ্টা করি, অথবা কোনো মেশিন পুরো যে খাবারটা দিবে সেটা আসলে বিশুদ্ধ হতে হবে, এবং যারা খাবার তৈরি করবেন তারাও যেন সতর্ক থাকতে হবে। আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আরেকটা জিনিস হচ্ছে ডায়রিয়ার কিন্তু কিছু কিছু ক্ষেত্রে টিকা আছে, সেই টিকাগুলো দিলেও অনেক ক্ষেত্রে আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক আসলে যেমনটি শুনছিলেন যে আগে আলাপ করলাম খোস পাঁচটা, পরে ডায়রিয়া, সকল কিছু তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, বিশুদ্ধ খাবার খাওয়া, বিশুদ্ধ পানীয় ব্যবহার করা, এর উপর কিন্তু অনেকখানি আসলে নির্ভর করে। অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন যদি থাকে আমরা সকল রোগ বালাই থেকে কিন্তু আমরা মুক্ত থাকতে পারবো। আগে যেমন কি আমরা আলাপ করেছিলাম যে খোস পাঁচড়া, সেই খোস পাঁচড়া থেকে কিন্তু আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকি কিন্তু সেই খোস পাঁচড়া আমাদের হবে না। আবার বড়দেরকেও কিন্তু এই ক্ষেত্রে মানতে হবে, শুধু যে শিশুকে আমরা পরিষ্কার রাখবো তা না, বড়রাও যদি কিন্তু আমরা এই সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, আমাদের খাবারটা বিশুদ্ধ হতে হবে, পানীয় বিশুদ্ধ হতে হবে। সুতরাং আমরা সঠিক নিয়ম মেনে চললে এই বর্ষায় কিন্তু আমাদের শিশুরা সুস্থ থাকবে। আমরা সকলেই সুস্থ থাকি, আমাদের শিশুরা সুস্থ থাকুক, এই কামনে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।